নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন যা পাঠ করেছিলাম আজকে ঠিক পর থেকে পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 2 দিন পরেই আনন্দের মেলা ভাঙিয়া গেল। ঠাকুর কাশী চলিয়া গেলেন। বরদাবাবু স্টেশনে যাইয়া তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া আসিলেন। কয়েকদিন অত্যন্ত মনমরা হইয়া রহিলাম। বরদাবাবু মতিবাবু প্রভৃতির সহিত ঠাকুরের প্রসঙ্গ করিয়া কতকটা সান্ত্বনা পাইতাম বটে, কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটিতে চাহিত না। সময় পাইলেই একা বসিয়া ঠাকুরের কথা ভাবিতাম। একদিন হঠাৎ মতিবাবুর কথাটা মনে পড়িয়া গেল। ঠাকুরের কাছে সকলেই পুরাতন, ইহাই তিনি বলিয়াছিলেন। জন্মান্তরের সম্বন্ধ, জাতিস্বরতা প্রভৃতি কথা তুলিয়া বিষয়টাকে ঘোরালো করিবার ইচ্ছা আদৌ নাই। বস্তুত এ সকল কথা তখন আমার মনেও আসে নাই। ঠাকুর যে আমার বাড়িতে প্রায় 3 সপ্তাহ কাটাইয়া গেলেন, ইহাই আমি ভাবিতেছিলাম। তখন তাহার সহিত আমার পরিচয় নিতান্তই সামান্য। বাড়ির অন্যান্য সকলে এর পূর্বে তাহাকে কখনো দেখেন নাই, কিন্তু এই অপরিচিত স্থানে অপরিচিত দিকের মধ্যে তিনি এমন সহজ অকুণ্ঠ অন্তরঙ্গতার সহিত দিনগুলি কাটাইয়া গেলেন যে মনে হইল যেন তিনি আমাদের কত কালের পরিচিত, নিতান্ত ঘনিষ্ঠ আপনার জন। স্নানের বালাই নাই। দিনে রাত্রিতেও 10 থেকে 12 গ্লাস জল খাইয়াই কাটাইয়া দিতেন। ঘরে কুজা ও গ্লাস ছিল, প্রয়োজন মতো নিজেই ঢালিয়া লইতেন। অবশ্য আমরা প্রতিদিনই ফলমূল কাটিয়া একখানা থালায় সাজাইয়া তাহার সম্মুখে ধরিতাম। তিনি কোনোদিন 1-8 টুকরো গ্রহণ করিতেন, কোনোদিনই বা করিতেন না। কোনো ঝঞ্ঝাটি ছিল না। আমার বড় মেয়ে হাসির তখন বছর 1.5 বয়স। তাহাকে নিকটে বসাইয়া যে সকল রহস্যালাপ করিতেন, তাহা দেখিয়া মনে হইত এখনও আনন্দে আমি বিহ্বল হইয়া উঠি। একটা অপরিচিত পরিবেশে এরূপ ব্যবহার শুধু তাহার পক্ষেই সম্ভব। তিনি যেন নিতান্ত সহজ এবং কোনো প্রকারের কোনো সংকোচই যাহাতে নাই। এই সকল কথা ভাবিতে ভাবিতে ঠাকুরকে আবার দেখিবার জন্য আমার মন অস্থির হইয়া উঠিল এবং অত্যন্ত উৎকণ্ঠার সহিত তাহার পথের দিকে চাহিয়া রহিলাম। বন্ধুরা, জয়গুরু জয়গুরু। এইখানে আমি এবার ঠিক 3য় অধ্যায়ের প্রথম ভাগ শুরু করছি। 2য় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। তো 3য় অধ্যায়ের প্রথম ভাগ। 1920 সাল খ্রিস্টাব্দের নভেম্বর মাসের দর্জিপাড়ার বাসা তুলিয়া দিয়া আমি 52/1 বিডন স্ট্রিটে শক্তি ঔষধালয়ের উপরে একটি মেসে আসিয়া উঠিলাম। তখন কোনো সিট মেসে খালি ছিল না, কিন্তু তেতলায় একখানি স্বতন্ত্র ঘর ছিল। কবিরাজ ঈশ্বর প্রতাপচন্দ্র চক্রবর্তী মহাশয় এই ঘরে থাকিতেন। আমি তাহার সঙ্গে প্রায় মাসাধিকাল কাটাইলাম এবং পরে দোতলায় একখানা ঘর খালি হইলে সেখানে যাইয়া অধিষ্ঠিত হইলাম। এই বাড়িতে আমি প্রায় 5.5 বৎসর ছিলাম। 1.5 বছর পর মেষ উঠিয়া যায় এবং 4 বৎসর এই বাড়িতেই সপরিবারে বসবাস করি। আমি মনে করি যে এই কয়টা বৎসরই আমার জীবনের প্রকৃষ্টতম অধ্যায়। ঠাকুর ঘুরিয়া ফিরিয়া সর্বদাই আমার বাড়িতে আসিতেন, কখনো 3 থেকে 4 দিন, কখনো বা সপ্তাহকাল থাকিয়া আবার চলিয়া যাইতেন। কলকাতায় অন্যত্র, বিশেষত মতিবাবুর বাড়িতে হামেশাই তাহার দর্শন পাইতাম। ছুটিতেও ঢাকা গেলেও তাহার দর্শনতে বঞ্চিত হইতাম না। অনেক সময়ই সেখানেও তাহাকে পাইতাম। উপরন্তু কলকাতার বাহিরে ঠাকুরের সমবিবাহারেও এখানে সেখানে যাইবার সুযোগও কয়েকবার আমার হইয়াছিল। এত ঘনিষ্ঠ ও এত নিবিড়ভাবে ঠাকুরের সঙ্গ বোধ করে পরে আর কখনো পাই নাই। এত ঘনিষ্ঠ ও নিবিড়ভাবে ঠাকুরের সঙ্গ বোধ হয় পরে আর কখনো পাই নাই। পূর্বেই বলিয়াছি যে ঠাকুরের সম্বন্ধে কখনো কিছু লিখিব এরূপ সংকল্প কোনো কালেই আমার ছিল না। সুতরাং আমি কিছুই লিখিয়া রাখি নাই। ক্রমে ক্রমে অনেক কথাই মনে আসিতেছে বটে, কিন্তু সেগুলি পারস্পর্য ও সময়ক্রম সকল ক্ষেত্রে স্থির করিতে পারিতেছি না।
পাঠক পাঠিকারা স্মরণ রাখিবেন যে এখন হইতে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমার আগের ঘটনা পরে এবং পরের ঘটনা আগে চলিয়া যাবে, কিন্তু আমার বিশ্বাস যে তাহাতে মূল বিষয়ের অনুসরণে বিশেষ কোনো অসুবিধা হইবে না। মানুষের জীবনে দেখা যায় যে বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে মতামত অনেকাংশে পরিবর্তিত হইয়া যায়। আমার নিজের সম্বন্ধে বলিতে পারি যে পূর্বে এমন অনেক সময় দৃঢ়তার সহিত ব্যক্ত করিয়াছি, যাহা এখন কেহ স্মরণ করাইয়া দিলে হয়তো লজ্জাই পাইতে হয়। কিন্তু ঠাকুরের বেলায় ৩০ বৎসর ধরিয়া দেখিয়া আসিয়াছি যে তিনি একই কথা বলিয়াছেন, তাহার মধ্যে কোনো ক্রমবিকাশও দেখি নাই এবং কালের স্বাভাবিক নিয়মে দেহের পরিবর্তন ছাড়া কোনো পরিবর্তনই দেখি নাই। তাহার মুখে মূলত প্রথম দিন যাহা শুনিয়াছিলাম শেষ দিনও তাহাই শুনিয়াছি। সেই জন্যই বলিতেছিলাম যে সময়ক্রমে বজায় না থাকিলেও পাঠক পাঠিকাদের বিশেষ কোনো অসুবিধা হইবে না। সম্ভবত ডিসেম্বর মাসের গোড়ার দিকে একদিন বৈকালে কে যেন আমাকে সংবাদ দিয়া গেলেন যে পরের দিন প্রাতকালে ঠাকুর আমার এখানে আসিবেন। পূর্বেই বলিয়াছি যে তখন আমি দোতলার একখানি স্বতন্ত্র ঘর লইয়া থাকিতাম, সুতরাং অসুবিধার বিশেষ কোনো কারণ ছিল না। সুবিধা অসুবিধার কথা অবশ্য আমার তরফ হইতে ঠাকুরের কখন কোন অবস্থাতেই অসুবিধা হইতে আমি দেখি নাই। দোতলার প্রশস্ত হল ঘরে বিজলি পাখার নিচে দুগ্ধ ফেন্নি শয্যার উপরেও ঠাকুরকে দেখিয়াছি। আবার জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদে 3 ইঞ্চি ইন্টু 6 ফুট পরিমিত টিনের ছাদওয়ালা চিলাকোটার সামান্য একখানা মাদুরের উপরেও তাহাকে দেখিয়াছি, কিন্তু কখনো কোনো ভাবান্তর লক্ষ্য করি নাই। পূর্বেই বলিয়াছি যে তিনি স্নান করিতেন না, আহারও তথৈবচ ছাড়াইয়া না দিলে কাপড়ও ছাড়িতেন না। বিছানা যাহা হয় একটা হইলেই চলিত, সুতরাং তাহাকে লইয়া কোনো অসুবিধার কথা উঠিতেই পারে না। তথাপি আমি এমন অপদার্থ এবং স্বভাবতই এমন সেবাবিমুখ যে প্রতাপবাবু যখন নিজ হইতেই বলিয়াছিলেন যে ঠাকুরের পরিচর্যার ভার তিনিই লইবেন, আমি যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। প্রতাপবাবু তখনও ঠাকুরকে দেখেন নাই, কিন্তু আমার কাছে তাহার কথা শুনিয়া এবং ঠাকুরের একখানা ফটো দেখিয়া তাহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়াছিলেন। এই যাত্রায় তিনি ঠাকুরের আশ্রয় লাভ করিয়াছিলেন এবং পরে ঠাকুরের একজন অনুরক্ত ভক্ত বলিয়া পরিচিত হইয়াছিলেন। বিভিন্ন স্থানে, বিশেষত তাহার গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের বাড়িতে ঠাকুর বহুবার বহু সময় কাটাইয়া গিয়াছেন। তো বন্ধুরা, আমি পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না, এখানেই পাঠকে বিরাম দিলাম। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব।